গল্প এই ভালো এই খারাপ। অন্তিম পর্ব। লেখনীতে প্রিমা ফারনাজ চৌধুরী। মালেকা বেগমের সাথে মেঝ ফুপুর তর্ক তীব্র হয়ে উঠেছে। মালেকা বেগম আজলানের বড় ফুপুদের সাথে বসে গল্পগুজবে মগ্ন ছিলেন। মফিজ সাহেবও আফতাব সাহেবের সাথে ছিলেন। ঘটনাস্থলে না থাকলেও মেঝ ফুপুর চেঁচামেচি শুনে সব কিছু স্পষ্ট হয়ে গেল তাদের। মালেকা বেগম নীরবতা ভেঙে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, আপনি আমার মেয়েকে বস্তি ডাকলেন কোন সাহসে? আমার মেয়ে বস্তিতে বড় হলেও অনেক ভালো শিক্ষা পেয়েছে। আপনি তো ভদ্রবাড়িতে বড় হয়ে সেটুকুও পাননি। আসার পর থেকে দেখছি মেয়েটা কাজের জন্য বাচ্চাটাকে পর্যন্ত কোলে নিতে পারছে না, সেখানে আপনার বড় বড় কথা। অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছি। মেঝ ফুপু বললেন, মেয়েকে বেয়াদব বানিয়েছেন, সেটা স্বীকার করুন। মুরুব্বিদের সাথে কি করে কথা বলতে হয় সেটা জানে না। মালেকা বেগম তীব্র কণ্ঠে বললেন, এখানে মুরব্বি তো আরও আছে। কারো সাথে তো বেয়াদবি করেনি। আপনার সাথে কেন করল? মফিজ সাহেব রাগে কাঁপছেন, তবুও কিছু বললেন না। তিনি মালেকা বেগমকে বললেন, আহাত থামো, বাদ দাও। মেঝ ফুপু বললেন, আমার তো এখন আপনার জন্য মায়া হচ্ছে ভাইসাব। এই মামের জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন না। এখন বুঝতে পারছি বীজ কিসের। তুষার বাবা আর মাকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। আফতাব শেখ এসে তীব্রভাবে ধমক দিয়ে বললেন, আছিয়া, তুই চুপ করবি। অশান্তি লাগিয়ে দিয়েছিস গোটা বাড়িতে। কি শুরু করেছিস তোরা? বড় ফুপুও প্রতিবাদ করে বললেন, আছিয়া, তুইও কি বাচ্চা মেয়ে হয়ে গেছিস? নতুন মা হয়েছে, বাচ্চার নামে বাজে কথা সইতে পারেনি। চুপ করো না। ছোট ফুপুও বড় ফুপুর মতো শান্তিপ্রিয় মানুষ। তিনি বললেন, আজলান ঘরের দিকে গেছে। কি হবে কে জানে। তুমি একটু চুপ করবে মেঝবু? আফতাব সাহেব মালেকা বেগমের উদ্দেশ্যে বলেন, বেআইন, মাথা ঠান্ডা করুন। সবাই রেগে গেলে তো হবে না। হেনা, তোর মাকে নিয়ে যা। আছিয়া, ঘরে যা। আর কোনো কথা নয়। মেঝ ফুপু বিড়বিড় করে বললেন, কোথা থেকে আত্মীয় করেছে আল্লাহ জানে। পুরো ন্যাংটার গোষ্ঠী। তুষার ঘাড় ঘুরিয়ে আছিয়া বেগমের দিকে তাকাল। মালেকা বেগম তাকে টেনে নিয়ে গেলেন। তুষার বলল, আম্মা, আপাকে বাড়ি নিয়ে চলো। এখানে এক মুহূর্তও থাকব না আমি। আপাকেও রাখব না। এখানে সবকটা আপার সাথে খারাপ ব্যবহার করে। আয়েজা বলল, তুষার, মাথা ঠান্ডা করো। ভাবির সামনে এসব বলো না। তুষার উত্তেজিতভাবে বলল, আপাকে যা ইচ্ছা তাই বলল ওই মহিলা। দুলাভাইও কিছু বলল না। আপাকে সবাই এভাবে কথা শোনায় নাকি? আয়েজা শান্তভাবে বলল, তুমি শান্ত হয়ে বসো ভাইয়া। সব ঠিক হয়ে যাবে। মফিজ সাহেব অস্থিরভাবে পায়চারি করতে করতে বললেন, গোলামের ফুটটা কিছু বলল না আমার মেয়ের হয়ে? ওকে আমি ছাড়ব না। আজলান ঘরে ঢুকতেই দেখতে পেল তিথি ডোডোকে বিছানায় বসিয়ে কাপড়চোপড় গুছিয়ে নিচ্ছে। সে হতবাক হয়ে গেল, মাথায় একাধিক প্রশ্ন উকি দিচ্ছে। কি করতে চাইছে মেহবুব? বিস্ময়ভরা কণ্ঠে প্রশ্ন করল, কি করছো তুমি? তিথি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। তার চোখে যেন রাগের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। এমন দৃশ্য দেখে আজলানের মনে ভীতির শিহরণ জাগিয়ে তুলেছে। আবার বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? আশ্চর্য! ঠিক তখনই আয়েজা আর আম্বিয়া বেগম ঘরে এসে দাঁড়াল। তাদের চোখে উদ্বেগের ছায়া। ডোডো বিছানায় বসে নিজের ছোট্ট চোখ দিয়ে মা আর বাবার দিকে তাকাচ্ছে। তার সরল দৃষ্টিতেও অস্থিরতা স্পষ্ট। মায়ের চেঁচামেচি শুনে সে ভরকে গেছে। সে ছোট্ট করে আম্মা ডাকল। তিথি শুনল না। আজলান এগিয়ে গিয়ে ব্যাগটা কেড়ে নিয়ে বলল, আমার সাথে কথা বলো তুমি। তিথি তার চোখের দিকে তাকাল। বলল, তুমি আমার সাথে একটা কথাও বলবে না? সবসময় আমাকে শাসন করতে চলে আসো। অথচ তোমার বাপের বোনকে কিচ্ছু বলতে পারোনি মুখের উপর। আজলান তাকে শান্ত হতে বলে বলল, বাড়ি ভর্তি মানুষ। এখন কি করব আমি? তিথির চোখে ক্রোধমিশ্রিত জল।
সে ব্যাগটা টেনে নিয়ে বলল, এই বাড়ি ভর্তি মানুষের সামনে তোমার ফুপু আমাকে অপমান করে যা ইচ্ছা তাই বলেছে। আমাকে সারাদিন বলে গেল আমি কিচ্ছু বলিনি, এখন সাহস পেয়ে আমার ছেলেকে বলছে। আমি এক মুহূর্তও এই বাড়িতে থাকব না। দরকার পড়লে ভিক্ষে করে খাবো, নইলে চায়ের দোকানে কাজ করে খাবো, কিন্তু তোমার সাথে আমি থাকব না। আয়েজা এসে বলল, ভাবি একটু শান্ত হও। ঘরটা থমথমে হয়ে উঠেছে। ডোডোর কান্নার করছে। ছোট্ট হাত দুটি বাড়িয়ে আয়েজার কোলে উঠতে চাইল সে। তাকে সপাটে চর বসিয়ে তিথি বলল, চুপ করে বসো। দরদ দেখাবি না। এখানে কেউ তোর আপন নয়। তুই খাচ্ছিস এটাতেও অনেকের সমস্যা। তোর মা তো কখনো খাবার দেখেনি। বস্তি থেকে উঠে এসেছে, তুই সেই বস্তির ছেলে হয়ে এত ভালোমন্দ খাবি কেন? ডোডো তার মায়ের চর খেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করল। তাকে কাঁদতে দেখে আম্বিয়া বেগমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি চড়া গলায় বললেন, তুই তোর জামাইর উপর রাগছিস ভালো কথা। আমার নাতির গায়ে কেন হাত দিচ্ছিস? এটা কি তোর বাপের বাড়ি থেকে এনেছিস? ডোডোকে কোলে তুলে নিয়ে শান্ত করতে লাগলেন তিনি। আজলান মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মা তোমরা এখন যাও। ঘর খালি করো। আজলানের কথা শুনে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। তিথির রাগ তখনও মাথার ভেতর আগুনের মতো জ্বলছিল। সে সোজা আজলানের দিকে তাকিয়ে বলল, এসব নাটক বন্ধ করো। ঘাড়ধাক্কা দিয়ে তো শুধু আমাকেই বের করতে পারো তুমি। তোমার শক্তি শুধু আমার উপর দেখাও। কারো মুখের উপর দুটো কথা বলার সাহস আছে তোমার? শুধু আমাকে জব্দ করতে শিখেছ। এই ছোটলোক বস্তি তোমার সাথে থাকবে না আর। দুটো ডাল ভাত আমার জুটে যাবে। আজলান শান্ত থাকার চেষ্টা করল। সে তিথির হাত ধরে রাখতে রাখল, তিথি ঝাঁকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করল। আজলান ধীরে বলল, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না মেহবুব। তিথির ক্ষোভ কমল না। সে আরো জোরে হাত ঝাঁকিয়ে বলল, এতগুলো মানুষের সামনে আমাকে এত কথা শোনালো, তুমি একটা কথাও বললে না। আমি এই বাড়িতে শুধু ভালোমন্দ খাওয়ার জন্য পড়ে আছি। আজলান কণ্ঠ উঁচু করে বলল, কি বলবো আমি? ফুপুকে বের করে দেব, তাও এতগুলো মানুষের সামনে? বিয়েটা চুকে যাক। আমি বলবো ফুপুকে। তিথি ক্ষিপ্ত হয়ে তৎক্ষণাৎ বলল, কি বলবে? আমার বউকে আর বস্তি ডেকো না এটা বলবে? নাকি আমার বাচ্চার খাবারে নজর দিও না বলবে? কোনটা? আজলান তিতির উত্তেজনা দেখে শান্তভাবে বলল, মেহবুব তুমি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছ ব্যাপারটাকে। তিথি চোখ মুছে বলল, আমি চলে যাব আমার ছেলেকে নিয়ে। যাবি? আজলান তার হাত ছেড়ে দিল। চুপচাপ দাঁড়িয়ে রইল। তিথি তাড়াতাড়ি কাপড়চোপড় গুছিয়ে নিচ্ছে। আয়েজা ঘরের বাইরে উকি দিয়ে তা দেখে আম্বিয়া বেগমকে বলল, আম্মা ভাবি সত্যি সত্যি চলে যাচ্ছে। তার কণ্ঠে কান্না স্পষ্ট। ফুপুর ওপর তার রাগ হচ্ছে। আফতাব সাহেব এসে তিথির পাশে দাঁড়ালেন। তিথি আফতাব সাহেবকে দেখে চুপচাপ কাপড় ভরতে লাগল। আফতাব সাহেব বললেন, বৌমা সবকিছু কানে নিতে নেই। তিথি তার দিকে ফিরিয়ে বলল, কানে নিয়েছি। সকাল থেকে অনেক কিছু বলে গেল আপনার বোন। কিচ্ছু কানে তুলিনি। তাই বলে একটা বাচ্চার খাবারে নজর দেবে? মানুষ আর কতক্ষণ সহ্য করবে? যাই বলো বাবা, তোমার এই ছেলের সাথে আমি আর থাকব না। ও মনে করেছে দুটো ভালোমন্দ খাওয়ার জন্য, ভালো থাকার জন্য আমাকে এখানে পড়ে থাকতে হচ্ছে। ও যা মনে করে ওর আত্মীয়রাও মনে করে। আফতাব সাহেব বললেন, আমি এক অকালকুষ্মাণ্ড জন্ম দিয়েছি, সেটা তুমি আজ নতুন করে জানছ না। আজলান বাঁকা চোখে উনার দিকে তাকাল। তিথি দৃঢ়ভাবে বলল, না না, আমি থাকব না। আম্বিয়া বেগম হতাশভাবে বললেন, আজলান তুই কিছু বলবি না? ও সত্যি সত্যি চলে যাচ্ছে। আজলান ফুঁসে উঠে বলল, ও চলে যেতে চাইলে আমি করব। আমি তো আর ওর মতো হুটহাট সিদ্ধান্ত নিতে পারি না। নিতে পারলে সব মিটে যেত। ও যা চাইছে তা যখন পারছি না, তখন ওর সিদ্ধান্ত মেনে নেওয়াটাই ভালো। তিথির এই অবস্থা দেখে আয়েজা তাড়াতাড়ি তার ব্যাগটা কেড়ে নিল।
ব্যাগটা বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ভাবি তুমি এভাবে যেও না প্লিজ। তুমি চলে গেলে এত সব কে সামলাবে? তিথি অশ্রু সংবরণ করে বলল, হ্যাঁ তোমারও তো একই চিন্তা। ভাবি চলে গেলে এত কাজ কে করবে? এত ঝামেলা কে সামলাবে? ভাবির অপমানে তোমার কিছু যায় আসে না। ছোটলোককে ছোটলোকই তো বলেছে। তিথির চোখ থেকে রাগ মিশ্রিত জলের ধারা গড়িয়ে পড়ল। আফতাব শেখ তিথির এই অবস্থা দেখে মাথায় হাত রেখে বললেন, আমি ওকে বকে এসেছি। ও আমার মা বাবার বেয়াদব সন্তান, আমারও একটা আছে এমন একটা। কি করব এদের নিয়ে বলো? আজলান কিছু বলতে চাইল কিন্তু বলল না। আফতাব শেখ তিথিকে বুঝিয়ে বললেন, তুমি যদি এখন চলে যাও তাহলে তোমার জায়গাটা নড়বড়ে দেখাবে সবার সামনে। এটা তোমারই বাড়ি। তুমি যদি শক্ত হাতে এই সংসারের হাল ধরো, এরপর থেকে কেউ তোমাকে ছোটলোক বলার সাহস পাবে না। আমরা মরে গেলে তোমার ফুপু শাশুড়িদের তোমার কাছেই আসতে হবে। ওদের আর ভাই নেই, ভাইপোর বউ নেই। তিথি দৃঢ়ভাবে বলল, আমাকে আটকে রাখার জন্য এখন এসব বলবেনি। তোমার বোনকে এমনটা বললে সে বলবে এটা তার বাপের বাড়ি। আমাকে বুঝো দিও না। আম্বিয়া বেগম এবার ধমকের স্বরে বললেন, তুই এখনো কিছু বলবি না আজলান? আজলান এবার ক্ষোভের চাপে রেগে গিয়ে বলল, আশ্চর্য, এখন কি ওর পায়ে ধরতে হবে আমাকে? হাত ধরে অনুরোধ পর্যন্ত করলাম, ও শুনছে আমার কথা। যাক, দিয়ে দাও ডোডোকে। মালেকা বেগম ঘরে প্রবেশ করে বললেন, এই তিথি, বোরকানে তোর আব্বা সিএনজি নিয়ে এসেছে। আম্বিয়া বেগম অসন্তোষ প্রকাশ করে বললেন, আপনিও মেয়ের পাগলামিতে সায় দিচ্ছেন বেআইন। মালেকা বেগম পাল্টা বললেন, কি করব? আপনার ছেলের উপর যথেষ্ট ভরসা রেখেছি। সে তার বউয়ের অপমান চুপচাপ সহ্য করে বসে আছে। মনে হচ্ছে সে বেশ খুশি হয়েছে। আপনার ননদ আমার সামনে যা যা বলেছে, এসব কি কোনো ভালো মানুষের কথা? আজলান এই মুহূর্তে তার মতো পাল্টে বলল, ও কোথাও যাবে না। ও আপনাদের মেয়ে কম, বাড়ির বউ বেশি। মালেকা বেগম তীব্র কণ্ঠে বললেন। বেশি বলেই তো এত কথা শুনিয়েছে তোমার ফুপু। আজলান বলল, এসব অশান্তি সংসারে হয়েই থাকে। মফিজ সাহেব এসে বললেন, না না, আমরা ওকে রাখব না। আমরা ওর কথাগুলো এতদিন তেমন বিশ্বাস করিনি, কিন্তু আজ স্বচক্ষে দেখলাম ওকে কিভাবে অপমান করা হয়। ও থাকবে না আর এই বাড়িতে। আমি আমার মেয়েকে নুনে ভাতে খাওয়াতে পারব। আজলান তিথিকে বলল, মেহবুব, আমি তোমাকে বলে দিচ্ছি, ডোডোকে নিয়ে তুমি কোত্থাও যাবে না। যদি যাও? তিথি তার পাল্টা প্রশ্ন করল, যদি যাই? আজলান দাঁতে দাঁত পিষে রেগে শুধু চেয়ে রইল, তার মনের অশান্তি ও বিরক্তি চক্ষু দিয়ে প্রকাশ করতে চাইছে সে। তিথি চোখ সরিয়ে ব্যাগের দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আজলান হনহনিয়ে এগিয়ে এসে তিথির হাত খপ করে ধরে টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে এল। সবাই স্তব্ধ হয়ে গেল। আম্বিয়া বেগমও দৌড় লাগালেন। আফতাব সাহেব দ্রুত পদক্ষেপে এসে আম্বিয়া বেগমের পথ আটকে বললেন, ওদের ছেড়ে দাও। আজলান তিথিকে রূঢ়ভাবে ধরে ছাদের দিকে নিয়ে যেতে লাগল। মফিজ সাহেব, মালেকা বেগম এবং অন্যান্যরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তিথি বিরোধিতা করার চেষ্টা করছে, কিন্তু আজলানের শক্তিশালী হাত থেকে তার মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না। আজলানের মুখে ক্রুদ্ধ ভাব ফুটে উঠেছে। তিথির চোখে অসহায়তা ও ক্ষোভের মিশ্রণ স্পষ্ট। সে চেঁচিয়ে যাচ্ছে, তবুও আজলান তাকে ছাড়ছে না। তিথি হার মেনে নিল এক পর্যায়ে। ছাদে এখন কেউ নেই। স্টেজে কেকটা পড়ে আছে এবং চেয়ার ও টেবিলগুলো সামান্য এলোমেলো হয়ে আছে। তিথিকে এনে আজলান তার হাত থেকে ছেড়ে দিল। তিথি কাঁদছে। আজলান ছাদের দরজা বন্ধ করে তার সিদ্ধান্তের প্রতি দৃঢ়তা দেখিয়ে বলল, তুমি আমাকে বিয়ে করতে বলেছিলে না তোমার কোন একটা বান্ধবীকে? তিথি ভাঙা স্বরে উত্তর দিল, হ্যাঁ। তার নাম্বারটা এনে দিও। তিথি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কেন? আজলান সংকটের মুখে তার সিদ্ধান্ত জানাল। বলল, বিয়ে করব। তোমার সাথে আমার হবে না। তাই ঠিক আমি আরেকটা বিয়ে করব। তিথি নাক টানল। আজলান তার বাহু চেপে ধরে বলল, আমি ফেড আপ মেহবুব।
আমি জেদি হলে তুমি গাধী। এরকম গাধীর সাথে আমি এক সেকেন্ডও থাকব না আর। তিথির চোখের অবস্থা ভয়ঙ্কর। তার চোখ ফুলে গেছে। আজলান তার চিরকালীন রাগের সুরে বলল, যত ইচ্ছা কাঁদো। তোমার সতীন এলে ইচ্ছেমতো হেসো। তোমার বহুদিনের ইচ্ছা। তিথি কাঁদতে কাঁদতে গভীর শ্বাস টেনে বলল, ওর তো বিয়ে হয়ে গেছে। আজলান কপাল চেপে ধরে বলল, তারপরও দাও। ওর বরের কাছ থেকে চেয়ে নিয়ে আসব। আজলানের চাহনি ও কথায় তিথির মনোযোগ বিভ্রান্ত হয়ে গেছে। দুজনেই দুজনের দিকে খেপাটে দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ করে মনে হল, দূরত্ব তাদের মধ্যেকার স্বাভাবিক সম্পর্কের সেই মিষ্টি নিকটতা হারিয়ে দিয়েছে। যেন সময়ের স্রোতে ভেসে গিয়েছে তাদের প্রণয়ের চিরচেনা স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা। দীর্ঘদিন পর একে অপরের মুখোমুখি হওয়ার পর তাদের চোখে চোখ পড়তেই যেন পুরনো দিনের স্মৃতি ফিরে এল। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। আজলান বলল, তোমার সতীন আমার গায়ের উপর পা তুলে ঘুমালে তোমার ভালো লাগবে? খুব লাগবে। তিথির কণ্ঠস্বর ফাঁপা। আজলান তার কোমর জড়িয়ে টেনে এনে বলল, এভাবে টেনে এনে আদর করব। তোমার ভালো লাগবে? খুব মজা লাগবে। আজলান হিংস্র হয়ে উঠে বলল, তোমার কষ্ট হবে না বেয়াদ্দপ? তিথি দৃঢ়ভাবে উত্তর দিল, না। কেন? তিথি একটু সময় নিয়ে বলল, আমি মরার আগে তুমি বিয়ে করতে পারলে তবেই তো। আজলান তার মনোরম চোখে অধিকারবোধের চিহ্ন দেখতে পেল। কি শান্তি এই অধিকারবোধের মধ্যে! আজলান শেখ তো এটাই চেয়ে এসেছে বরাবর। নিজেকে সামলে নিয়ে তিথির গালটা মুছে দিয়ে আজলান বলল, সব আটাময়দা তো ধুয়ে চলে গেল। সে যে কি লাভ হল? তিথি তীব্র রেগে উঠে তার হাত সরানোর চেষ্টা করতেই আজলান তাকে নিজের কাছে টেনে ধরে ধমকে উঠে বলল, মেহবুব। তিথি স্তব্ধ হয়ে গেল। আজলানের কঠিন মুখের সামনে দাঁড়িয়ে তার সাহস হারিয়ে গেল। আজলান ধীরে ধীরে তিথির কাছে এল, তার চোখে তীব্রতা এবং মৃদু তেজের মিশ্রণ। তাদের মাঝে শূন্যতা ক্রমশ সংকীর্ণ হতে লাগল। এক স্নিগ্ধ মুহূর্তে দুজনের ঠোঁট একে অপরের ঠোঁটে স্পর্শ করল। আজলান তিথির ঠোঁটে ধীরে ধীরে চুম্বন করল, যেন সেই চুম্বন সমস্ত কথা এবং অনুভূতি বহন করছে যেন। তিথি অবাক হয়ে তার প্রতিক্রিয়া দিল। হঠাৎ করেই দুজনেই একে অপরের ঠোঁট কামড়ে ধরল, যেন তাদের ক্ষোভ আর রাগের সমস্ত অভ্যন্তরীণ আবেগ বাইরে বের হয়ে আসছে। চুম্বনের এই অস্থিরতা, ঝগড়ার উত্তেজনা আর অম্ল স্বাদের এক অদ্ভুত মিশ্রণ থেকে তিথি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি 100টা বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। এমন রাক্ষসের মতো কেউ চুমু খায় নাকি? আজলান হতভম্ব। তিথি তার বুকে কিল বসিয়ে বলল, ছাড়ো। চিৎকার করে ক্যামেরাম্যানকে ডাকব। তোমার ইজ্জতের দফারফা করতে আমার 2 সেকেন্ড লাগবে আজলান শেখ। আজলান তাকে ছেড়ে দিল নির্লিপ্তভাবে, যেন কিছুই করেনি সে। নিজের ভাবগাম্ভীর্য ধরে রেখে টিস্যু দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলল, তুমি ছাদ থেকে নেমে সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ালে বুঝতে পারবে কার ইজ্জতের দফারফা হয়ে গেছে। বউ কি বলল? আম্বিয়া বেগম এক প্রকার ছুটে এসে প্রশ্ন ছুড়লেন। আজলান সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি বলবে? বিয়ের ঝামেলা শেষ হলে চলে যাবে, এই বলছে। আম্বিয়া বেগম বললেন, যাক বাবা, একটু ঠান্ডা হলেই হলো। তোর ফুপু তো আবার ঢং শুরু করছে চলে যাওয়ার জন্য। তোর বাপ দরজা বন্ধ করে রাখছে। আয়েজাকে নিয়ে যুবতীরা ছাদে চলে গেল। অনুষ্ঠান যথারীতি শুরু হয়েছে আবারও। তিথি ঘরে শাড়িটারি খুলে ছুঁড়ে মেরেছে, সেলোয়ার কামিজ পরে বসে আছে। তাকে কি পেয়েছেটা কি? অমন শক্ত করে ধরে চুমু দিলেই সে সব ভুলে যাবে। বিয়েটা চুকে যাকেই আজলান শেখকে যদি সে কাঁদিয়ে না ছাড়ে তার নাম তিথি নয়। ডোডো ঘুমিয়ে পড়েছে। তিথি তার দিকে ঝুঁকে গালে চুমু দিল। দোষ করবে বাপে, মাইর খায় ছেলে। ডোডোর গালে ঠোঁট চেপে তিথি বলল, ডোডো, তোর বাপকে আমি ছাড়ব না। সুদে আসলে শোধ তুলব। তুই দেখিস। মালেকা বেগম এসে উকি দিয়ে বললেন, হ্যাঁ রে, তোর আব্বা বলছে চলে যাওয়ার জন্য। আমরা যাই তাহলে। তিথি লাফ দিয়ে উঠে বলল, কেন চলে যাবে কেন? তুষার থাকতে চাচ্ছে না।
কোথাও যাবে না, গেলে আর আসবে না। আমার মাথা আর খারাপ করো না আম্মা, যাও। মালেকা বেগম বললেন, তোর ফুপু শাশুড়িকে দরজা বন্ধ করে আটকে রাখতে হয়েছে। তিথি বলল, ওসব কথা বাদ দাও। তোমার শরীর খারাপ লাগলে ডোডোর পাশে শুয়ে থাকো। আব্বা আমার শ্বশুরের ঘরে থাকবে। তুষারের ব্যবস্থা আমি করব। মালেকা বেগম সংকোচের সাথে জানতে চাইলেন, জামাই আসবে না? না না, আসবে না, ও এই ঘরে আসবে না আর। মালেকা বেগম বিছানা উঠে বসলেন। ডোডোকে বুকে টেনে জড়িয়ে ধরে শুয়ে পড়ে বলল, ওর কপালের দোষ। আমার নাকি? তোমার জামাইয়েরও না। ওর মেয়েই তার ভাইপোকে ছেড়ে চলে গেছে, কেউ ওকে তাড়ায়নি। মালেকা বেগম বলল, তারপরও সাবধানে থাকিস। তিথি বলল, সাবধানে না থাকলে ডোডোর আব্বাকে নিয়ে যাবে বলছো? মালেকা বেগম বলল, ঠান্ডা মাথায় চিন্তা করতে পারিস না। ছেলেদের মাথা ঘুরতে বেশি সময় লাগে না। তোর জামাই যেমন ফুপুভক্ত, কিছু বলল না দেখলি তো। ছাড় দিবি না একদম? তিথি চুপ করে রইল। মালেকা বেগমের পাশে শুয়ে জড়িয়ে ধরে বলল, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই আম্মা। মালেকা বেগম বললেন, এখানে যা অবস্থা দেখছি, জামাই তোর হয়ে কথা না বললে তো সমস্যা। মামেয়ের কথার ফাঁকে হঠাৎ নিজস্ব গতিতে হেঁটে ঘরে ঢুকে পড়ে আজলান। মালেকা বেগমকে দেখে কপালের একপাশ চুলকে বলল, ওহ আপনি থাকুন, আমি ছাদে যাচ্ছি। মালেকা বেগম দ্রুত উঠে পড়লেন। বললেন, না না, আমি চলে যাচ্ছি। যেও না, তোমার শরীর খারাপ। আজলান তিথির দিকে একটুখানি তাকিয়ে বলল, না আমি আছি, আপনি থাকুন। সে বেরিয়ে গেল। তিথি মৃদু হেসে বলল, শাশুড়িকে আজ ডরাইছে আম্মা, তুমি ফাটিয়ে দিয়েছ। ফাইজলামি করিস না তিথি, আমি যাচ্ছি, যা ডেকে নিয়ে আয়। তিথি বলল, মাথা খারাপ হয়নি আমার, ও ওর বোনের গায়ে হলুদে নেচে আসুক, আমি আর বাচ্চা ঘুমাই। এই ডোডো তুই ভুসভুস করে ঘুমাচ্ছিস কেন বেয়াদব? ওঠ। মালেকা বেগম বলল, আহা ডাকিস না, ঘুমাক। তিথি ডোডোর গালে গাল চেপে ধরে বলল, কত জোরে মারছি আম্মা, বড় হয়ে জানতে পারলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মালেকা বেগম বললেন, ফালতু কথা সবসময় তোর মুখে। সর, আমি যাই। মালেকা বেগম চলে গেলেন। তিথি উনার পিছু পিছু ছাদে চলে এল। আয়েজার বান্ধবী আর কাজিনরা মিলে নাচানাচি করছে। তিথিকে দেখামাত্র সবাই হইচই করে উঠে বলল, তিথি ভাবি চলে এসেছে। ভাবি চলে এসো, আমাদের একটাই ভাবি। তিথি বলল, আমার বাচ্চা ঘুমোচ্ছে। ওর কথা না শুনে সবাই তাকে টেনে নিয়ে গেল। লুঙ্গি ডান্স গানে নাচানাচি চলছে। তিথি তাদের মাঝখানে পড়ে ফেসে গেল। সবার ফাঁকে সেও নেচে নিয়েছে। এত নাচানাচির ভিড়ে না নেচে থাকা যায় নাকি? ঘাম ছুটে গেল নাচানাচি করতে গিয়ে। টিস্যু দিয়ে ঘাম মুছে আম্বিয়া বেগমের পাশে বসতে যাবে তখনই দেখল বুকে হাত ভাঁজ করে আজলান শেখ দাঁড়িয়ে আছে। এতক্ষণ নাচানাচি দেখছিল। তিথির দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে আছে। তিথির হঠাৎ করে লজ্জা লাগল। তাকানো দেখে মনে হচ্ছে এই প্রথম বউকে দেখছে। যত্ত সব ঢং। আয়েজা আর তার বান্ধবীরা কালা চশমা গানে নাচছে। আয়েজা তিথিকে কালো চশমা পরিয়ে দিয়ে টেনে নিয়ে গেল। তা দেখে আম্বিয়া বেগম আজলানের দিকে কোনা চোখে এক পলক তাকাল। এত শান্তভাবে দাঁড়িয়ে আছে দেখে উনি অবাক হয়েছেন। বউ এমন তিরিংবিরিং নেচে চলেছে আর সে কিছু বলছে না। আফতাব শেখ হাততালি দিয়ে বললেন, বৌমা তোমার বরকেও নিয়ে যাও। জীবনে মিষ্টি জিনিসটার সাথে একটু সাক্ষাৎ হওয়া দরকার। তিথি বলল, আরে গড়ে গড়ে মুখেরেতে কালা কালা চশমা। আম্বিয়া বেগম ফিক করে হেসে উঠলেন। পাশ থেকে বড়ফুপু বললেন, আজলানের চেহারাটা দেখেছ? আম্বিয়া বেগম বললেন, বউকে এখন তেল মারছে, চলে যাবে বলায় ভয় পাইছে। ভয়ও পায় আজকাল, ও যেমন বউ, ভয় পাবে না। কে বলবে এই মেয়ে কিছুক্ষণ কেঁদে কেটে একসা করেছে। তিথি নাচানাচিতে এতটা ব্যস্ত হয়ে গেল আজলানকে সেটাই ভুলে গেল। তিথির গলা শুকিয়ে এসেছে।
সে পানি খেয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে দেখল আজলানের কোলে ডোডো গোল গোল করে তাকিয়ে নাচ দেখছে। মাকে দেখে হাত দুটো মাথার উপর তুলে দিয়ে সে উপরে লাফ দিয়ে উঠল। তিথি এসে বলল, ঘুম শেষ? ডোডো তার মাথায় তুলে দেয়া সানগ্লাস কেড়ে নিতে হাত বাড়াল। তিথি তাকে কোলে টেনে নিয়ে দুগালে টাপুস টুপুস চুমু খেয়ে নিয়ে চলে গেল। ডোডো লাফাচ্ছে তার কোলে। আয়েজা তাকে দেখে হাসতে লাগল। গান বন্ধ হওয়ার সাথে সাথে ডোডো চমকে উঠে চারপাশে তাকাল। তিথি বলল, শেষ, গান শেষ। ডোডো গোলগাল চোখে তাকিয়ে থাকল। আম্বিয়া বেগম এসে বললেন, হয়েছে, এবার ঘরে যা। আজলান ঝিমাচ্ছে। তিথি দেখল ঘুম পাওয়ায় আজলানের চোখ দুটো লালচে হয়ে গেছে। বোনের বিয়ে বলেই হয়তো এই প্রথম হাসি তামাশার মাঝে সে এখনো দাঁড়িয়ে আছে। কোনোকালেই তার এসব পছন্দ না। তার উপর বউটাও এরকম। এখন নিজের পছন্দের বাইরেও গিয়েও কাজ করতে হয়। দেখা যাচ্ছে তাতেই সব শান্তি। সাউন্ডবক্সে আবারও নাচ গান বেজে উঠেছে। ডোডো আবার লাফ দিয়ে উঠল। তিথি হেসে উঠে বলল, পাজি ছেলে কোথাকার। তোর বাপ দেখ এখনই মনে হয় ঝিমিয়ে পড়ে যাবে। বুইরা বেটা একা ভয় পাচ্ছে ঘরে। চল ঘুম পাড়িয়ে আসি। আজলানের সামনে এসে সে বলল, আমি অনুষ্ঠান শেষ হওয়ার পর ঘুমাব। আজলান কিছু বলল না। তিথি বলল, কেউ ঝিমিয়ে পড়ে গেলে আমার দোষ নেই। আজলান তির্যকভাবে বলল, কালা চশমা পরে নাচছিলে কোমর দুলিয়ে। ভালোই তো লাগছিল। কোনো ভদ্র পরিবারের বউ এভাবে নাচে? তিথি বলল, এটা ভদ্র পরিবার সেটা কে বলল? আজলান বলল, যাও নাচো। তিথি বলল, 100 বার নাচব। তোমার কি তাতে? আজলান চিরবির করে উঠে বলল, এসব ভিডিও করছে দেখছো না? নিজের রাগ সে সামলাতে পারছে না শত চেষ্টা সত্ত্বেও। বেরিয়ে এই এল। তিথির হাত খপ করে ধরে বলল, চলো। আর কোনো কথা নয়, যথেষ্ট নেচেছ। তিথিকে টেনে নিয়ে চলে গেল সে। আম্বিয়া বেগম আফতাব শেখের উদ্দেশ্য বললেন, দেখলে তো, তোমাকে বলেছিলাম আমি। ও পছন্দ করে না মানে করে না। ও চুপ করে ছিল বলে মনে করেছি বউকে একটু ছাড় দিয়েছে, কিন্তু ক্ষেপে আছে কে জানত। বউ কাঁদলেও দোষ, না চলেও দোষ। মেয়েটাকে শান্তি দিল না। মফিজ সাহেব এক কোনায় বসে ঝিমোচ্ছিলেন। তিথিকে টেনে নিয়ে যেতে দেখে চোখ দুটো উনার বড় বড় হয়ে গেছে। তিনি বিড়বিড় করে বললেন, আমার মেয়েটারে হাসি খুশি দেখলেই গোলামের ফুতের জলে। হারামি। আজলান তিথিকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ডোডো উল্টাপাল্টা শব্দ করে ছাদ থেকে কেন তাদের মা ছেলেকে নিয়ে এসেছে তার প্রতিবাদ জানাচ্ছে। আজলান তাকে বিছানায় বসিয়ে দিয়ে তিথিকে টেনে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে নতুন খয়েরি রঙের নাইট ড্রেস ছুঁড়ে মেরে চলে গেল। তিথি সেলোয়ার কামিজ পাল্টে গা মুছে ধুয়ে ঢিলেঢালা নাইটিটা পরে বেরিয়ে এসে বিড়বিড়িয়ে বলল, এসব বেয়াদ্দব পোশাক পরতে বলে আবার নিজেকে ভদ্রলোক দাবি করে। ন্যূনতম হায়া শরম নেই। মানুষ বউয়ের জন্য এসব পোশাক কিনে। তিথি হাতমুখ মুছে মুখে নাইট ক্রিম মাখতে যাচ্ছিল। আজলান চোখের উপর হাত রেখে ঘুমিয়ে পড়েছে। তারপর দৃঢ়বদ্ধ ঠোঁট দুটো দেখেই বোঝা যাচ্ছে মেজাজ সপ্তম আসমানে। তিথি মুখ মোচড়ে লাইট নিভিয়ে এল। ডোডো আজলানের ওপাশে শুয়েছে। মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা। তিথি শুয়ে পড়ল বেশ সাবধানে। ডোডো আবারও ঘুমিয়ে পড়েছে। ডোডোর বাপও। তিথি বিড়বিড় করে বলল, আমার বাচ্চাটাকে সরিয়ে ফেলেছে। সে আজলানের উপর দিয়ে ডোডোর নিজের কাছে নিয়ে আসার জোন হাত বাড়ানো মাত্রই আজলান তাকে এমনভাবে ছুঁড়ে মারল সে পড়ে গিয়ে চেঁচিয়ে উঠামাত্রই আজলান ধরফরিয়ে উঠে বসল। তিথি বলল, মরে গেলাম, মরে গেলাম। আজলান ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, কোথায় লেগেছে? উফ মুসিবত। কোথায় লেগেছে বলো। শেষে ধমকে উঠল সে। তিথি তার হাত ধরে পিঠের নিচে দিয়ে বলল, পিঠে। আজলান বলল, বেশি লেগেছে। খুব। আজলান বলল, দেখাও। তিথি লজ্জা পেয়ে গিয়ে বলল, ধুর, দেখাবো কিভাবে? কি এক মরার কাপড় পরছি, শুধু উপরে উঠে যাচ্ছে।
আজলান বিরক্ত হয়ে বলল, তোমার লাগেনি তাই তো। তিথি দুপাশে মাথা নেড়ে বলল, না। আজলানের মুখ শক্ত হয়ে উঠল। তিথি মাথা দুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। আজলান বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে দিয়ে ক্যালেন্ডারের ভাঁজ নিয়ে রোল করতে করতে বলল, তুমি নিজে ঘুমাবে নাকি ঘুমাতে দেবে? তিথি একলাফে বিছানা থেকে নেমে গিয়ে পালঙ্কের পেছনে লুকিয়ে গিয়ে বলল, ও আল্লাহ, তুমি আমাকে মারবে নাকি এখন? আজলান ক্যালেন্ডারের রোলটা নিয়ে এগিয়ে এল। তিথির দৌড়ে অন্য জায়গায় সরে দাঁড়াল। বউ বর দৌড় ছুট খেলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ল। আজলান শেষে বিছানায় বসে দুহাত পেছনে ঠেলে ভার নিয়ন্ত্রণ করে তিথির দিকে তাকিয়ে বলল, তোমার চোখে ঘুম নেই মেহবুব? তিথি ধীর পায়ে এগিয়ে এসে তার দিকে তাকিয়ে বলল, ওটা ফেলে দাও। ঘুমিয়ে পড়ব এখন। আজলান রোলটা ফেলে দিল, আর ঠিক তখনই তিথি তার কোলে এসে চেপে বসে পড়ল। তার কণ্ঠে মিষ্টি অনুরোধ, চলো ঘুমিয়ে পড়ি। আজলানকে ধাক্কা দিতে গিয়ে নিজেই হঠাৎ শক্ত দুহাতের মধ্যে বন্দী হয়ে গেল তিথি। মুহূর্তের মধ্যে আজলান তাকে কাছে টেনে নিল এবং তার ক্রুদ্ধ দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা জ্বালাময় আবেগ প্রকাশ পেল গলার ভাঁজে পড়া কঠিন আগ্রাসী চুম্বনগুলোতে। এই চুম্বনগুলো যেন আজলানের ভেতরে জমে থাকা ক্ষোভ আর ক্রোধের বহিঃপ্রকাশ। আজলানের আগ্রাসী চুম্বন থেকে কিছুটা মুক্তি পেয়ে তিথি শ্বাস নিতে নিতে বলে উঠল, ও আল্লাহ রে! ডোডো দেখলে দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। কি নির্লজ্জ মা বাপ তার! ছিঃ! আয়েজা গায়ে হলুদের শাড়ি পরেই ঘুমিয়ে পড়েছিল। তিথি তার ঘরে এসে দেখল সে ঘুম। শুধু চুলগুলো খুলেছে। মুখের সাজগোছ এখনো রয়ে গেছে। সে আয়েজার গায়ে হাত দিয়ে ধীরে ধীরে ডাকল। ডোডো মায়ের দেখাদেখি ফুপির গায়ে হাত রেখে ঝাঁকাল। তিথি আয়েজার গায়ের উপর তাকে শুইয়ে দিয়ে বলল, তুই ডেকে দে ডোডো, আমার অনেক কাজ পড়ে আছে। ডোডো আয়েজার গাল কামড়ে ধরল, চুল টেনে ধরল। আয়েজা আর্তস্বরে বলল, সকাল সকাল কি শুরু করেছো আব্বা? ডোডো তার চুল শক্ত করে ধরল। আয়েজা বলল, আমি চলে যাব আজ। তবুও মারে। ডোডো আবোলতাবোল কি যেন বকতে লাগল। আম্বিয়া বেগম এসে দেখল ফুপু ভাইপোর আদর মহব্বত দেয়ানেয়া চলছে। তিনি বললেন, উঠে পড়। আর কতক্ষণ ঘুমাবি? আজ কি ঘুমানোর সময়? আশ্চর্য! আমার ভাই কি করছে? ডোডো আম্বিয়া বেগমকে দেখে হামাগুড়ি দিয়ে ছুটে এল। আম্বিয়া বেগম তাকে কোমরে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। তিথি রমলা চাচির সাথে রান্নাঘর পরিষ্কারের কাজ শুরু করেছে। শাড়ির আঁচল কোমরে গুজে এক হাতে স্কাবার ধরে সিঙ্কের তলা পরিষ্কার করছে। রমলা চাচি রান্নাঘরের মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে বলল, তোমার মেঝো ফুপু শাশুড়ি কাল অনেক রাত অবধি রুমের মধ্যে প্যান 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 করছিল। তিথি রান্নাঘরের কাউন্টার টপ ও অন্যান্য প্রান্তগুলো মুছতে মুছতে বলল, ধুর পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। বাদ দাও। রমলা চাচি বলল, তোমার জামাই কিছু বলে নাই কেন? ওইরকম বেদিগুলারে কিছু বলা লাগে, নইলে এরা শোধরায় না। নিজের মেয়ের ঘর বাঁচাইতে পারে নাই, আসছে পরের মেয়ের দোষ ধরতে। নির্লজ্জ বেডি মানুষ। তিথি চুলা পরিষ্কার করছে সে সময় আজলান রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়াল। তার গায়ের খুশবু শুকে তিথি বুঝে ফেলেছে সে এসেছে। আজলানের কোলে ডোডো। সে আম্মা আম্মা ডাকছে মৃদুস্বরে। তিথি দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি চায় বাপ ছেলে? ডোডো বাবার কোলে বসে ন্যাংটো মারি দেখিয়ে হাসল। ডাকল, আম্মাম্মা। তিথি তাকে জিভ দেখিয়ে দিল। ডোডো আরো খুশি। জিভ বের করে দেখাল। তিথি চোখ উল্টোতেই ডোডোও চোখ উল্টাল। আজলান বলল, আমাদের খেতে দাও। সকাল থেকে সবাইকে ডেকে ডেকে খেতে দিচ্ছ, আমাদের খাবার কোথায়? ও খিদেও দেখলাম মায়ের শাড়ির আঁচল চিবোচ্ছে। এত কিসের কাজ এখানে? তিথি বলল, কিসের কাজ দেখতে পাচ্ছে না? চাচি তোমার বাবু কি খাবে জেনে নাও। রমলা চাচি বলল, বিরিয়ানি আছে, দিব বাবু। আজলান নাক তুলে বলল, বাসি খাবার খেতে হবে কেন?
সকাল থেকে সবাইকে বাসি খাবার দিচ্ছ নাকি মেহবুব? তিথি বলল, আশ্চর্য, বিরিয়ানিগুলো কি ফেলে দেব নাকি? সবাইকে মজা করে খেয়েছে। তোমার ইচ্ছে না করলো তুমি খাবে না, ব্যাস। বিয়েবাড়িতে এত ঢং দেখার সময় নেই। আজলান বলল, ডোডোকে এসব বাসি খাবার দেবে না খবরদার। তিথি ডোডোকে মিষ্টি খাইয়ে দিল। ডোডো মাথা নেড়ে নেড়ে খাচ্ছে। তিথি তার গালে চুমু খেয়ে বলল, তোর খিদে লাগলে তোর বাপকেও খেয়ে ফেলবি। কাউকে ভয় পাবি না, বুঝছিস? ডোডো বড় বড় চোখ করে চাইল। তিথি গালে চুমু দিতে দিতে বলল, আমার বাচ্চা আমার সব কথা বুঝে ফেলে। আজলান করা গলায় বলল, ওকে বাসি মিষ্টি দেবে না মেহবুব। বারবার বলবো না এক কথা। তিথি আর খাওয়ালো না। আজলান দাঁড়িয়ে থেকে ডিমের অমলেট আর ব্রেড সেকে নিল। তারপর চামচ ধুয়ে ডোডোকে কোলে নিয়ে চলে গেল। তিথি বলল, বেডা মানুষের এত ঢং। আয়েজা শাড়ি পাল্টে এসে বলল, ভাবি আমার চুলে জট পেকে গেছে, একটু ছাড়িয়ে দিবে? তিথি বলল, তেল দাও আগে, আমি আসছি কাজ সেরে। জট ছাড়িয়ে শ্যাম্পু করে ফেলবে। তার মধ্যে আম্বিয়া বেগম এসে বললেন, এই আয়েজা তোর মেঝো ফুপু নাকি সকাল থেকে কিচ্ছু খায়নি, যা কিছু দিয়ে আয়। আয়েজা রেগে বলল, আশ্চর্য, বিয়ের দিনও আমি কাজ করব? রমলা চাচি বলল, আচ্ছা আমি নিয়া যাইতেছি। রমলা চাচি বিরিয়ানি নিয়ে ফেরত এসে বলল, উনি নাকি বিরিয়ানি খাবেন না। তিথি বলল, নাস্তা দিয়ে চা দাও। রমলা চাচি বলল, উনি নাকি গরম ভাত খাবেন। তিথি বলল, ভাত বসিয়ে দাও তাহলে। আম্বিয়া বেগম বললেন, ততক্ষণ বসে থাকতে পারবে কিনা জিজ্ঞেস করে আয়, নইলে আবার শুরু করবে। বিয়ে বাড়িতে যেমন মানুষের ভিড় তেমন খাওয়া দাওয়া। তিথি একটু ফাঁক পেয়ে আয়েজার চুল ছাড়াতে চলে এল। তেল দিয়ে চুল আছড়ে দিতে দিতে হাসাহাসি করছিল তারা গোত্রাতের ভিডিওগুলো দেখে। তন্মধ্যে আজলান এসে বলল, ওখানে আবার কি হয়েছে? আয়েজা চমকে উঠল। তিথি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আজলান বলল, ফুপু নাকি ভাত চেয়েছে। তিথি অবজ্ঞার সুরে বলল, হ্যাঁ তো। আজলান রাগত স্বরে, না দিয়ে এখানে হাসাহাসি করছো কেন? তিথি বিছানায় চিরুনি ছুঁড়ে মেরে বেরিয়ে গেল হনহনিয়ে। রান্নাঘরে গিয়ে রমলা চাচিকে বলল, ভাত দাও নাই। রমলা চাচি বলল, এখন দিয়া আসছি। বাপরে বাপ, যে চিক্কুর দিছে, যেন তারে কেউ ভাত দিব না বলছে। আজলান বেরিয়ে গেল চুপচাপ। আম্বিয়া বেগম এসে তিথিকে দেখে বললেন, তোর আবার কি হয়েছে? মুখটা এমন করে রেখেছিস কেন? তিথি ফুঁসে উঠে বলল, তোমার ছেলে জিজ্ঞেস করতেছে ওর মেঝো ফুপুকে ভাত দিয়েছি কিনা। কেন? আমি ভাত দেয়ার কে? যেন আমি ভাতের পাতিলের তালা মেরে রাখছি। আম্বিয়া বেগম সান্ত্বনা দিয়ে বললেন, আচ্ছা রাগ করিস না। আম্বিয়া বেগম ঘরে এসে আজলানকে বললেন, তোকে বলছি না তোর ফুপুর হয়ে কোনো কথা না বলতে বৌমাকে? আজলান অবাক স্বরে বলল, আশ্চর্য, কি বলেছি আমি? ফুপু আমাকে দেখামাত্র বলল তোর বউ ভাত দিবে বলে কোথায় চলে গেছে। আমি বাড়িতে এতক্ষণ না খেয়ে থাকি না, তাই মেহবুবকে জিজ্ঞেস করেছি। আম্বিয়া বেগম বিরক্তিসূচক শব্দ করে বলল, ওকে কাল যা তা বলছে। ও ভাত দিবে কেন? ওকে ভাত দেয়ার লোক আর নাই বাড়িতে। আজলান বলল, উফফ, অসহ্য। মনে হচ্ছে ছোট বাচ্চাদের ঝগড়া লেগেছে তাই কথা বলবে না একে অপরের সাথে। তোমরা মেয়েরা কি চাও আমি বুঝি না। মাথা খারাপ করে ফেলো। সে বেরিয়ে গেল গটগট পায়ে হেঁটে বিড়বিড় করতে করতে। প্রত্যেকটি পদক্ষেপে রাগ প্রকাশ পাচ্ছে। আয়েজাকে বউ সাজানো হয়েছে অত্যন্ত যত্ন করে। পরনে খয়েরি হাফ সিল্ক জামদানি শাড়ি। শাড়িটা আজলানের পছন্দ হয়েছে শুনে আয়েজা ভীষণ খুশি। তার চুলে পরানো হয়েছে গোলাপ ফুলের মালা, গলায় ভারী সোনার হার, হাতে চুড়ি ও বালা, সিঁথির মাঝখানে টিকলি, মুখে সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে লাল লিপস্টিক। ডোডোকে কোলে নিয়ে বসে আছে সে। ডোডো মুখ তুলে খানিকটা হা করে তাকিয়ে আছে।
আয়েজা তার ঠোঁট আলতোভাবে ডোডোর গালে নাকে ঠোঁট ছুঁয়ে আদর করতে করতে বলল, আব্বার মন পূর্বে ফুপির জন্য। ডোডো মাথা ঝাঁকায়। আয়েজা জিজ্ঞেস করে, কলিজা পূর্বে? ডোডো আবার মাথা দোলায়। পার্লারের মেয়েগুলো হেসে বলে, কি চালাক বাবু। ডোডো একটা আঙুল তুলে আয়েজার নাকের নথটা ধরতে চায়। আয়েজা হাসতে হাসতে বলে, পাগল ছেলে। তিথি এসে ডোডোকে কোলে নিয়ে বলে, ডোডো চল চল, আমরা মা ছেলে বসে আগে পেট পুড়ে খেয়ে নিই। সে ডোডোকে নিয়ে ঘরে চলে এল। আজলান তাদের জন্য গরম গরম বিয়ের ভাত নিয়ে এসেছে। সাবধান করে বলল, এখানে বসে চুপচাপ খাও। ডোডোকেও খাইয়ে দাও। সবার সামনে ওকে খাওয়াবে না বেকুব। তিথি মুরগির পিস তুলে ডোডোর সামনে দিল। ডোডো দুহাতে তা ধরছিল। আজলান তিথির হাত ধরে ফেলল। আজলান হাত ধুয়ে ছোট ছোট করে মাংস ছিঁড়ে ডোডোকে খাইয়ে দিতে লাগল। বলল, ও হাতে নিয়ে খাওয়া শিখেছে এখনো। তাছাড়া এগুলো গরম। এইভাবে খাওয়াবে? তিথি বলল, না, খাওয়াবো না এভাবে। আজলান কপাল ভাঁজ করে তাকালো। তিথি বলল, সুন্দর করে বলো। আজলানের কপালে দ্বিগুণ ভাঁজ পড়ল। তিথি বলল, বলো মেহবুব, এভাবে এভাবে খাইয়ে দিতে হয়। বলো। আজলান চোখ সরিয়ে নিল, বেশ ভঙ্গিমা করে যেন সে তিথির কথা গায়ে মাখেনি। ডোডোকে খাইয়ে দিতে দিতে তিথিকে দেখিয়ে মাংসের গায়ে কামড় দিল সে। তিথি তক্ষুনি রাগঝুসে থাবায় মাংসটা কেড়ে নিয়ে কামড় বসিয়ে খেতে খেতে বলল, বুঝেছি এবার। তুমি পাম্প দিয়ে দিয়ে খেতে বসে গেছ। নো বাছাধন। তোমাকে ভাগ দেয়া যাবে না। ডোডো বল, এই স্বাদের ভাগ হবে না। তুমি আমার যত পেয়ারি বাপ হও না কেন। ডোডো মাথা দুলিয়ে বলল, না 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 না। তিথি অট্টহাসিতে ফেটে পড়ল। আজলান হতাশ চোখে চেয়ে রইল। ডোডো থাবা মেরে একমুঠ ভাত নিয়ে আজলানের দিকে বাড়িয়ে দিল তক্ষুনি। আজলান মৃদু হেসে হাত থেকে ভাতগুলো খেল। মাথা দুলিয়ে বলল, মজা। ডোডো আরেক থাবা ভাত তুলে তিথির দিকে বাড়িয়ে দিল। তিথি ভাত খেয়ে নিয়ে বলল, ওলে বাবা, খুব মজা। ডোডো আরেক থাবা ভাত তুলে নিজের গালে দিল। বেশিরভাগই নিচে পড়ে গেল। তিথি গালে চর মেরে বলল, ধুর গাধা। মাংস খা। চিংড়িটা খা। রেজালা খা। ভাত খাচ্ছিস কেন শুধু? পাগল নাকি বেটা? ওই বেটা। নে মুরগির আন্ডা খা। আমার বাচ্চা হয়ে চালাক হলি না। হলি বাপের মতো। ধুর। আজলান চুপ করে মা ছেলের কাণ্ড চেয়ে রইল। সে হাসবে নাকি কাঁদবে? এই মহিলা কি কোনোদিন শোধরাবে না? একে নিয়ে এভাবে জীবনটা পার হবে? তিথি তাকে ওভাবে তাকাতে দেখে হঠাৎ ভারী লজ্জা পেয়ে গেল। এই বেটা হঠাৎ হঠাৎ এমনভাবে তাকায় যে অন্তরাত্মা কেঁপে উঠে। আম্বিয়া বেগম ব্যস্ত পায়ে হেঁটে এসে বলল, আজলান, ওরা চলে এসেছে আব্বা। চল। কি করছিস সেখানে? ওমা, আমার ভাই ভাত খাচ্ছে। মাংস খাচ্ছে। ডোডো হাত বাড়িয়ে ডাকল। আম্বিয়া বেগম বললেন, আমার অনেক কাজ ভাই। পরে কোলে নেব। তুমি খাও। আজলান দাঁড়িয়ে পড়ে বলল, চলো ওরা খেয়ে নিক। হ্যাঁ চল। আম্বিয়া বেগম হঠাৎ খেয়াল করলেন আজলানের গালে ভাতের দানা লেগে আছে। তিনি ফিক করে হেসে ফেললেন। আজলান, তিথির সাথে সাথে ডোডো বড় বড় চোখ করে চেয়ে রইল উনার দিকে। আজলান বিরস গলায় জিজ্ঞেস করল, হাসছ কেন? আম্বিয়া বেগম হাসি চাপা দিয়ে বললেন, তোর গালে ভাতের দানা লেগে আছে। তিথি গুরুতরভাবে বলল, আমাদের মা ছেলের মাঝখানে এলে এই অবস্থায় হবে। আজলান গাল মুছে নিয়ে বলল, হয়েছে। এবার চলো। আম্বিয়া বেগম বললেন, বউ, ওকে খাওয়ানো শেষ হলে তাড়াতাড়ি আয়। তোকে খুঁজবে ওরা। তিথি ডোডোকে খাইয়ে নিজেও বাকিগুলো খেয়ে নিল। তারপর পেটে হাত বুলিয়ে বলল, বিয়া খায়া লইছি। ডোডো তার দেখাদেখি পেটে হাত দিল। তিথি হো হো করে হেসে উঠে তাকে কোলে তুলে ঘুরিয়ে সোহাগ করে বলল, এক্কেবারে পাকনা বাচ্চা আমার। আজলান শেখের প্রোডাক্ট, হহুত পাকনা। ডোডো খিকখিক করে হাসল। আজলান এসে বলল, মেহবুব চলো। তোমাকে খুঁজছে জারিফের আম্মা। তিথি ডোডোকে নিয়ে চলে যাচ্ছিল দৌড়ে।
আজলান খপ করে তার হাত ধরে টিস্যু দিয়ে মা ছেলের মুখ মুছে দিতে দিতে বলল, যত্ত সব পাগল ছাগল নিয়ে আমি আছি মহাবিপদে। ইজ্জত সম্মান রাখবে না আমার। ডোডো তার দুঠোঁট নাচিয়ে ডাকল, অ্যাহ পাপ্পা। আজলান তার ঠোঁট মুখ মুছে দিয়ে চুমু দিতেই ডোডো হেসে উঠল। আজলান বলল, এবার চলো। তিথি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল অবুঝ বাচ্চার মতো। অভিমানী স্বরে বলল, বাচ্চাকে দিছে। বাচ্চার মায়েরটা কোথায়? আজলান তার মাথার পেছনে হাত রেখে টেনে এনে ঠোঁটে চুমু খেল, তারপর ডোডোর দুগালে চুমু খেয়ে বলল, আল্লাহর ওয়াস্তে চলো এবার। তিথি তার কলা টেনে এনে বলল, আপিসার কয় কি? আমরা মা ছেলে কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না, বুঝলে? হিসাব ইকুয়াল ইকুয়াল। বলেই টুপ করেই খোঁচা দাড়ির মধ্যে দুঠোঁট গেথে চুমু দিল। ডোডো বাবার তার দুহাতে বাবার চুল ধরে টেনে এনে আজলানের গালে কামড়ে দিয়ে দুহাত উপরে তুলে জয়ধ্বনি দিয়ে বলল, ওহো। আজলান তার মেজাজ হারিয়ে বলল, মা ছেলে দূর হও। আমাকে চুল আঁচড়াতে হবে, কলারে আয়রন করাতে হবে। ফালতু। আয়জার বিয়ের ঝামেলা চুকে যাওয়ার পর আজলান তিথিকে খুঁজছে। আয়জার বিদায় বেলায় মেয়েটা কেঁদে কেটে একসা করেছে। এরকম অবুঝ মেয়ে মানুষ নিয়ে সংসার করা যায়? তুমি কেন কাঁদছ জিজ্ঞেস করতেই রেগে গিয়ে বলল, তুমি পাষাণ ভাই হতে পারো, আমি পাষাণ ভাবি নই। আমার বোন নেই, ও আমার বোন হয়ে উঠেছিল। তুমি আমাকে হাসতে বারণ করতে পারো, কাঁদতে বারণ করতে পারো না। আজলান কোনোমতে সরে পড়েছিল। এখন কোথায় গেল? আম্বিয়া বেগম তাকে এদিক ওদিক ঘুরঘুর করতে দেখে বলল, ডোডোর মাকে খুঁজছিস নাকি? আজলান বলল, হ্যাঁ, ওই ডোডোকেও দেখতে পাচ্ছি না তাই। আম্বিয়া বেগম বললেন, তোর মেঝো ফুপুর ঘরে দেখলাম সবার সাথে বসে গল্পগুজব করছে। আজলান অবাক কণ্ঠে বলল, মেঝো ফুপুর ঘরে? হ্যাঁ তাই তো। আজলান আর কথা না বাড়িয়ে মেঝো ফুপুর ঘরে গিয়ে দেখল তিথি ডোডোকে কোলে নিয়ে বড় ফুপুর পাশে বসে গল্প করছে। মেঝো ফুপুও উপস্থিত সেখানে। কারো চেহারা দেখে মনে হচ্ছে না গতকাল এখানে যুদ্ধ চলছিল। সে আফসোসের সহিত মাথা দুলিয়ে চলে এল ঘরে। তিথি কিছুক্ষণ পর ডোডোকে নিয়ে হাজির হল। ডোডোকে বলল, কোমরটা ব্যথা হয়ে এল আমার। তুই মা ছাড়া কিচ্ছু বুঝিস না ডোডো। আজলান ঘাড় ফিরিয়ে তাকায়। ডোডো তার মায়ের মুখের দিকে হা করে তাকিয়ে আছে। তিথি বলল, আরে বেটা হা করে কি দেখছিস? তোর দাদা দেখে পছন্দ করে ছেলের বউ করে নিয়ে এল। তোর বাপ এক বাচ্চার মা বানিয়ে দিল। কিছুদিন পর তুই আমাকে শাশুড়ি বানাবি। এখন আর মুখ দেখে কি করবি? তুই কি বড় হবি না? তোর আর ভাইবোন লাগবে না? আমি কি তোকে কোলে নিতে হাঁটতে হাঁটতে বুড়ি হয়ে যাব? আজলান ধমকে উঠে বলল, ননসেন্স, ও কিছু বোঝে এসবের। ডোডো এবার আজলানের দিকে তাকিয়ে হাত ঝাপটাতে লাগল। আজলান তাকে কোলে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি এক্ষুনি এই ভারী শাড়ি ছাড়ো। সুতির কাপড় গায়ে দাও। ঘেমে ভূত হয়েছ। তিথি সোজা ওয়াশরুমে চলে এল। সেলোয়ার কামিজ গায়ে দিয়ে বেরিয়ে এসে বলল, আয়জা চলে যাওয়ার পর আমার একটুও ভালো লাগছে না আফিসার। আজলান বলল, ঘুমিয়ে পড়ো। না, ঘুমাবো না। চলো কোথাও বেড়াতে যাই। রাস্তায় হেঁটে আসি। মকবুল চাচার দোকান থেকে 2 প্লেট ফুচকা খেয়ে আসি। চলো। আজলান বলল, মাথা খারাপ। কোথাও যেতে পারবো না। আয়েজাকে দেখতে যেতে হবে। তিথি বলল, আমাকেও নিয়ে চলো। তুমি কাল যেও। ডোডো ঘুমিয়ে পড়ায় আজলান তাকে শুইয়ে দিল। গালে কয়েকটা চুমু খেয়ে বলল, মেহবুব শোনো। তিথি দৌড়ে এল। আজলান বলল, এবার শুয়ে পড়ো ওর পাশে। তিথি শুয়ে পড়ল। আজলান মা ছেলের গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে বলল, এবার ঘুমাও। তিথি বলল, আচ্ছা। সে চোখ বুজল। আজলান ঘরের আলো নিভিয়ে দিয়ে বাইরে চলে গেল। বাড়িটা সত্যিই নীরব হয়ে গেছে। আফতাব শেখ জানালেন, আজ আর ওই বাড়ি যাচ্ছি না। কাল সকালে তুমি তোমার বউ নিয়ে বোনের শ্বশুরবাড়িতে যাবে।
আজলান শেখ বলল, চিরকাল আপনার কথায় মানতে হয়েছে। আফতাব শেখ বললেন, এজন্যই তুমি ভালো একটা বউ পেয়েছ। আজলান বলল, তা অবশ্য মানতে হবে। আফতাব গর্ব করে বললেন, জীবনে যাই করো এই মেয়েকে কখনো হেয় করে কথা বলবে না। সে সব বোঝে। বুঝেও না বুঝার ভান করে অপর মানুষটিকে যাচাই করার জন্য। আজলান বাইরে বেরিয়ে গেল। ঘণ্টাখানেক বাইরে হাঁটাহাঁটি করে ঘরে এসে তিথিকে চুপিসারে ডেকে বলল, মেহবুব চলো বাইরে যাই। তিথি ঘুম থেকে উঠে তার এমন আহ্লাদেপনা দেখে বলল, ঢঙের কথা বলার সময় পাইনি। রাত কটা দেখেছ? আজলান তাকে জোর করে তুলে দিল। বলল, ডোডো ঘুম থেকে উঠার আগেই চলে আসব। তিথি বলল, না বাপু, আমি আমার বাচ্চাকে ফেলে কোথাও যাব না। আজলান বলল, ওকেও নিয়ে যাব। তিথি খুশি হয়ে বিছানা থেকে নামল। বলল, শাড়ি পরব। আজলান বলল, ওই আকাশি রঙেরটা পরো। তিথি বলল, ওটা পরলে আমাকে কালো লাগে। আজলান একটু রেগে বলল, রাতের আধারে সবাই কালো। চুপচাপ পরো, ডোডো উঠে যাবে। তিথি বলল, ওকেও একটা পাঞ্জাবি পরিয়ে দেব। দরকার নেই। তিথি শাড়ি পরতে লাগল। কুচি ধরতে ধরতে বলল, একটু সাহায্য করো। আজলান বিরক্ত হয়ে এগিয়ে গেল। শাড়ির কুচি ধরতে ধরতে বলল, একটা শাড়িও পরতে জানো না তুমি? তিথি বলল, আমি আমার বরটাকেও পরতে জানি না। আজলান এতে কিছুটা চমকাল, কিন্তু অত মাথা ঘামাল না। তিথি শাড়ি পরা শেষ করে মাথায় সাদা মালা পরতেই ডোডো কেঁদে উঠল। তিথি ছুটে গিয়ে তাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে বলল, ওই গুলুমিয়া তুই দেখি হেব্বি বজ্জাত। তোর মা বাপকে একটু ভালো সময় কাটাতেও দিস না। ঘুমা চুপচাপ। আজলান দাঁত চিবিয়ে বলল, হোয়াট ইজ গুলুমিয়া? তিথি ফিক করে হেসে ডোডোর গালে চুমু খেতে খেতে বলল, আমার বাপ। আমার কই লজ্জা। আমার জামাইয়ের একমাত্র আবিষ্কার। আজলান আরও রেগে গেল। তিথি হাসল। তিথি লিপস্টিক দেখিয়ে দিল। আজলান তার কথামতো লিপস্টিক নিয়ে এসে ঠোঁটে পরিয়ে দিতে দিতে বলল, আহা নড়চড় করো না তো। তিথির ঠোঁট একে অপরের সাথে লাগিয়ে পোপাহ পোপাহ শব্দ করে ডোডোর গালে চুমু দিতেই লিপস্টিকের দাগ বসে গেল। আজলান চাপা স্বরে হিসহিসিয়ে বলে উঠল, এটা কি করলে? তিথি ফিক করে হেসে বলল, আদর দিলাম। সব তুমি নেবে নাকি? আজলান বলল, আচ্ছা ওকে রেখে দাও। চলো। তিথি বলল, না, ওকে রেখে যাব না। আমার বাচ্চা ভয় পেয়ে কেঁদে উঠবে। আজলান ডোডোকে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে দুপাশে বালিশ রেখে বলল, চুপ। চলো। বাইরে বাতাস বইছে। আকাশের অবস্থা ভালো না। যে কোনো সময় ঝড়ো হাওয়া বইবে। আকাশ ভাঙবে, বৃষ্টি ঝরবে। আজলান তিথির হাত ধরে বাইরে নিয়ে এসেছে। আকাশের এমন অবস্থা দেখে সে তিথিকে নিয়ে ঘরে চলে এল। তিথি বলল, কি হলো? আজলান দরজা বন্ধ করে দিল। তিথি তেরে এসে বলল, খেলব না। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে। বাইরে কি সুন্দর আবহাওয়া। না না, খেলব না। ভণ্ড লোক কোথাকার। মিথ্যে বলেছ কেন? আজলান ঘরের জানালা খুলে দিয়ে বলল, ওই দেখো আকাশের অবস্থা কেমন। মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। তিথির আগে শাড়ির আঁচলে লিপস্টিক মুছে ফেলেছে। আজলান লিপস্টিক নিয়ে তাকে জানালার পাশে টেনে এনে বলল, মেহবুব তুমি না খেললেও আমি খেলব। লিপস্টিক পরো। তিথি ঠোঁট বাড়িয়ে দিল। আজলান লিপস্টিক পরিয়ে ঠোঁটের কোনায় তির্যক হাসির রেখা টেনে বলল, অন্ধকারে সবাই কালো। তুমি একটু বেশি। তিথির মন খারাপ হয়ে এল আকাশের মতো। সে আজলানকে সরিয়ে দিয়ে বলল, না না, আমার মন খারাপ করে দিয়েছ তুমি। এভাবে লোভ দেখানো ঠিক হয়নি। তার মধ্যে বলছো আমি কালো। এসব ঠিক না। আজলান তাকে তার সামনে এনে দাঁড় করিয়ে বলল, ওই দেখো বৃষ্টি হচ্ছে। তিথি দেখল। আজলানের গলা জড়িয়ে ধরে বলল, ভিজতে ইচ্ছে হচ্ছে গো। চলো না। আজলান তার কোমর পেঁচিয়ে ধরে গালে নাক ঠোঁট ঘষে চুমু খেয়ে বলল,
এত বেশি কথা বললে এক্ষুনি জানালা দিয়ে বাইরে ফেলে দেব। তিথি চুপ করে রইল। পুরুষালী ঠোঁটের চুম্বনে গোটা মুখটা ভিজে উঠতেই তিথি ফিক করে হেসে ফেলে বলল, আমার চরিত্রহীন বেডা মানুষ। আজলান ভীষণ ক্ষেপে গেল। এই সময় কেন এসব কথা বলতে হবে? এক বাচ্চার মা হয়ে এখনো জানে না কোথায় কি বলতে হবে। সে তিথিকে ছেড়ে দিয়ে বলল, তোমাকে আদর করার চাইতে ঘুমানো ভালো। তিথি তার গলা জাপটে জড়িয়ে ধরে ফর্সা গালে ছোট্ট ছোট্ট চুমু দিয়ে লিপস্টিকের ছাপ বসিয়ে দিতে দিতে বলল, মেহবুব, তোর জামাই একটা লাল কুমড়াপটাস। আজলান বলল, কি অবস্থা করেছো আমার। তিথি বলল, ধুর ব্যাটা, তোমাকে আদর করার চাইতে ঘুমানো ভালো। বলেই সে চলে যাচ্ছিল। আজলান পেছনে পেট জড়িয়ে ধরে নিজের সাথে চেপে ধরতেই তিথি খিলখিলিয়ে হেসে উঠে বলল, আব্বারে, তোমার গোলামের ফুতের গায়ে রাতের শয়তানটা ভর করছে আবার। আজলান তাকে সামনে ফিরিয়ে বলল, এক্ষুনি লিপস্টিকের দাগ মুছবে। এক্ষুনি। তিথি বলল, চলো চলো, বৃষ্টিতে ভিজব। বেশি দূর যাব না। আজলানকে নিয়ে বেরিয়ে এল সে। আজলান সদর দরজার পাশে দাঁড়িয়ে রইল। তিথি একদৌড়ে বাইরে বের হয়ে ঘুরতে ঘুরতে বলল, আফিসার, এত সুন্দর বৃষ্টি আমি আগে দেখিনি। আজলান বলল, জ্বর হলে সর্দি মুছতে এসো আমার বুকে। তিথি দুহাত মেলে ঘুরতে ঘুরতে বলল, আফিসার, আমার এত খুশি লাগছে কেন? আজলান তার কাছে দৌড়ে এল। বলল, তুমি পাগল। এভাবে চেঁচাচ্ছ কেন? আস্তে বলো। তিথি এসে তাকে জড়িয়ে ধরল। আজলান বলল, হয়েছে, এবার চলো। তিথি বলল, জ্বর হোক। আজলান বলল, না না, চলো। তিথি থামল না। আজলান তাকে পাজাকোলা করে তুলে নিয়ে বলল, মাথা খারাপ করবে না মেহবুব। জ্বর হলে আমাকেই সামলাতে হবে। তিথি চুপ করে রইল। তার হঠাৎ কান্না পাচ্ছে। সে তো এমন একটা স্বপ্ন দেখেছিল, যাকে সে ভালোবাসবে, তার সাথে বৃষ্টিতে ভিজবে। কিন্তু এই ব্যাটা তাকে ভিজতে দিল না কেন আরেকটু? আজলান তাকে নিয়ে যেতে যেতে বলল, এ কি, তুমি কাঁদছ কেন? তিথি কাঁদতে কাঁদতে বলল, আমি এমন বৃষ্টি আগে কখনো দেখিনি। আজলান বলল, আর কি দেখনি? তিথি তার চোখের দিকে তাকিয়ে বলল, এমন তোমাকেও। তিথি আজ একটা কেক অর্ডার করেছে। বেশ বড় সাইজের কেক। যাকে বানাতে দিয়েছে তাকে বলেছে কেকটার রং যেন কটকটে হলুদ রং হয়। কেকের উপর তার আর ডোডোর বাপের ছবি। তাও বিয়ের। ছবিটাতে তিথিকে বেশ বিচ্ছিরি লাগছিল ঠিক, কিন্তু এসব এখন যায় আসে না। কেকটা জারিফ আর আয়েজা আসার পথে নিয়ে এসেছে। তিথির জন্য তারা গিফটও এনেছে। ডোডোর জন্য খেলনা গাড়ি। কেকটা দেখে তিথির মেজাজ খারাপ হয়ে গেল। আয়েজাকে বলল, হলুদ রং দিতে বলেছি না। এটা কি রং দিয়েছে? কালো কেক কেন কাটব আমি? আমি কি কারো শোক পালন করছি? ধুর, আর খেলব না। আম্বিয়া বেগম বললেন, তার ছিঁড়ল তো আবার। তিথি সোফায় মুখ গোমরা করে বসে রইল। আয়েজা হেসে বলল, তুমি ভাইয়াকে খুশি করতে চাও না? তিথি বলল, হুহ, চাই। আয়েজা বলল, ভাইয়া এটা পছন্দ করবে। তিথি বলল, ঠিক আছে তাহলে। আজলান রাত 10টা নাগাদ বাড়ি পৌঁছাল। জারিফ আর আয়েজাকে দেখে খুশি হল। ওদের সাথে কথা বলার সময় ডোডো তাকে দেখে আম্বিয়া বেগমের কোল থেকে ঝাপটাঝাপটি ধস্তাধস্তি শুরু করে দিল। আজলান তার জন্য আনা মিনি কেক আম্বিয়া বেগমের হাতে দিয়ে বলল, এটা ওকে খেতে দাও। ওর হাতে দিও না, তুমি খাইয়ে দাও। আম্বিয়া বেগম কেকটা নিয়ে ডোডোর গালে চুমু খেয়ে বলল, কেক খাবে আমার ভাই। ডোডো কেকটা হাতে ধরতে না পেরে ভীষণ রাগত স্বরে ডাক দিল, দাদদাহ। আম্বিয়া বেগম হেসে উঠে বলল, দিচ্ছি দিচ্ছি। তিথির লিপস্টিক একটু কমে গিয়েছিল। সে আবারও লিপস্টিক পরল। লিপস্টিকের কালার হালকা খয়েরি রঙের। ডোডোর বাপ বলেছে এই লিপস্টিকটা তাকে দারুণ মানায়। লিপস্টিক পরা শেষ হতে না হতেই আজলান অনেক জিনিসপত্র হাতে নিয়ে ঘরে ঢুকল। তিথি খুশি হয়ে গেল। আজলান তার দিকে ভুরু কুঁচকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বিছানায় বসে বলল,
এত সাজগোজের কি আছে? তিথি এসে তার কোলের উপর বসে বলল, আগে আমার কথা শুনো। অর্ডার দিলাম হলুদ রঙের কেক। ওরা দিল কালো কুচকুচে। আজলান বলল, আমি ফোন করে বলেছি কালো দেয়ার জন্য। তিথি রেগে গিয়ে বলল, ওহ আচ্ছা, আমি কালো সেজন্য তুমি কালো কেক বানাতে দিয়েছ। তুমি হলুদ রঙের বলে আমি তোমার জন্য হলুদ রঙের কেক অর্ডার দিয়েছি। আজলান বলল, মাত্রই বাড়িতে ফিরলাম আর তুমি শুরু করে দিয়েছ। তিথি নিজেকে শান্ত করে বলল, আচ্ছা কিছু দেয়ার থাকলে দিয়ে দাও। আমি যাই, কাজ আছে। আজলান বলল, বাহির থেকে এসেছি, হাতমুখ ধুইনি। তিথি জেদ ধরে বলল, ধুতে হবে না। আজলান তাকে চুমু দিল গালে। তিথি বলল, লিপস্টিকটা শুকনো, চুমু খেলে তোমার ঠোঁটে লিপস্টিক লাগবে না। আজলান তার ঠোঁটের কোণায় চুমু দিতেই কোল থেকে নেমে দৌড়ে দিতে দেরি নেই। আজলান গোসল করে বের হতেই তিথি এসে বলল, দাঁড়াও, তোমাকে আমি কখনো সাদা পাঞ্জাবি পরতে দেখিনি, একবার এটা পরো। আজলান দেখল একটা সাদামাটা সাদা রঙের পাঞ্জাবি। আয়রন করা ছিল তাই সে আয়রন না করিয়ে গায়ে দিল। চিরুনি হাতে নেবে তক্ষুনি তিথি চিরুনি কেড়ে নিয়ে পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে বলল, দাঁড়াও আমি আছড়ে দিই। খবরদার আর হাত দেবে না। চুল আছড়ে দিয়ে হাত দিয়ে আবার এলোমেলো করে চুলগুলো একপাশে তুলে দিল তিথি। বলল, এবার হিরো হিরো লাগছে, আসো তুমি। আজলান বলল, আমি দুটো কেক এনেছি, একটা তোমার জন্য, অন্যটা ডোডোর জন্য। তিথি একদৌড়ে কেকের বক্সটা খুলতে লাগল। হলুদ রঙের কেক। তিথি খুশি হয়ে দৌড়ে এসে আজলানের গালে চুমু খেয়ে আবার কেকের কাছে চলে এল। বলল, ভালো কাজ করেছ, কিন্তু ডোডোটা কি রঙের? ওর গায়ের রং কিন্তু মসুর ডাল বাটার পর যে রং আসে ওটা। আজলান বলল, তুমি এত কিছু জানো কি করে? তিথি বলল, আরে বিয়ের আগে আম্মা আমাকে কত মসুর ডাল বেটে মুখে লাগিয়ে বসিয়ে রাখত একটু ফর্সা হওয়ার জন্য। আম্মা তখনকার মানুষ তো তাই কিচ্ছু বোঝে না। আম্মা তো আসল কাহিনী জানে না। আজলান অবাক কণ্ঠে বলল, কি জানে না? তিথি তার গাল টেনে দিয়ে বলল, কালো মেয়েদের জামাই সুন্দর হয়। এইটা। আজলান তার হাত নামিয়ে দিয়ে বলল, যত্ত সব ফালতু কথা। তিথি বলল, কিন্তু কেকটা তো অনেকটা ভেঙে গেছে। সে পড়া টেবিলের ড্রয়ার খুলে লোহার স্কেল বের করে সাবান দিয়ে ধুয়ে নিল। তারপর স্কেলটা দিয়ে এক পিস কেটে নিল। নিজে খেয়ে বাকিটা আজলানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, হেব্বি টেস্টি। মুখ মুছে ফেল। কাউকে কিছু বলবো না, আমরা কেক খেয়ে ফেলেছি ওদের আগে। আজলান বলল, হয়েছে এবার চলো। তিথি চলে গেল তার পিছু পিছু। কেকটা বক্সে ভরে নিয়ে গেল। সবাইকে বলল, কেক কাটার পর খুলবো এটা। কি আছে সবাই ভাবতেও পারবে না। আজলান চুপচাপ তার কথা শুনছে। কেক কাটার সময় আজলানের হাতটা টেনে এনে নিজের হাতের উপর রাখল তিথি। কেক কেটে আজলানকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে বলল, ওটার চাইতে এটা বেশি মজা, তাই না? আম্বিয়া বেগম বললেন, কোনটা? তিথি বলল, তোমার ছেলে যেটা এনেছে সেটা। সে সবাইকে কেক কেটে খাইয়ে দিল। রমলা চাচি বলল, তোমাদের ঝগড়াঝাটি কমায় দিক আল্লাহ। অনেক বছর একসাথে বাঁচো। তিথি বলল, এসব কোনো কথা বললে চাচি? ঝগড়া না করলে অনেক বছর বাঁচব কি করে? ধুরোহ। সবাই হেসে উঠল হঠাৎ। আফতাব শেখ বললেন, বৌমা, আমার এত অল্প কেক দিয়ে হবে না, আমার বড় পিস চাই। তিথি বলল, একটু সবুর করো বাপু, এমন রাগঝুসে শ্বশুর হলে চলে। ডোডোকে কেক খাইয়ে দিল তিথি। ডোডোর কেক থেকে ততটুকু নিজেও খেয়ে নিল, আজলানকেও খাইয়ে দিল। আর কাউকে দিল না। তারপর কেকের ক্রিম নিয়ে ডোডোর দুগালে লাগিয়ে দিতেই ডোডো খিলখিল হাসিতে ফেটে পড়ল। তিথি তাকে আদর করতে করতে বলল, কচুর মতো হাসে আমার বেটা। ডোডো আজলানের দিকে হাত বাড়িয়ে দিল। পাপ্পা। তার ডাক শুনে আজলান তাকে কোলে নিয়ে টিস্যু দিয়ে গাল মুছিয়ে দিয়ে বলল, টি শার্টের কি অবস্থা করেছ? মেহবুব, ওকে চেঞ্জ করিয়ে দাওনি কেন?
তিথি বলল, আমার মনে নেই। সে ব্যস্ত পায়ে হেঁটে রান্নাঘরে চলে গেল। সে আজ কাচ্চি বিরিয়ানি রেঁধেছে। সবাই মিলে এখন খাবে। খাবার টেবিলে কাচ্চি বিরিয়ানি বাসনে বেড়েছে তিথি। সবাই খেতে বসল। তিথি জারিফকে বলল, এই জামাই ভালো হয়েছে রান্না। জারিফ মাথা দুলিয়ে বলল, হ্যাঁ ভাবি, আপনার হাতের রান্না তো এমনিতেই ভালো। তিথি বলল, এত বড় মিছে কথা কে বলেছে আপনাকে? আয়েজা খেতে গিয়ে থেমে গেল। জারিফের চোখ তার দিকে দেখে তিথি আয়েজাকে বলল, এর পরের বার বরকে মিথ্যে বলবে না। আম্বিয়া বেগম বললেন, রাধিস তো ভালোই। আজলান কিছু তো বল। আজলান বলল, মা ভালো জিনিস চুপচাপ খেতে হয়। খাবার টেবিলে এত কথা কিসের সেটাই বুঝতে পারছি না আমি। আফতাব শেখ বললেন, বৌমা তোমার আম্মা আব্বা আসেনি তা মানলাম, কিন্তু তুষারকে তো পাঠাতে পারত। তিথি বলল, ওই ছেলের কথা আর বলো না বাবা। কোন একটা বড়লোকের মেয়ের পাল্লায় পড়ে ছেলেটা পুরো বরবাদ হয়ে গেল। আমাকে ওই দিন ফোনে বলল, আপা ওই মেয়ে বলছে আমাকে ছাড়া নাকি বাঁচবে না। কানের নিচে মেরেছি এক চর। কিন্তু তারপরও বলল আমাকে ছাড়া নাকি মরে যাবে। আপা আমি এই মেয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে মরে যাব। সবাই হাসতে লাগল। জারিফ বলল, ও তো এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে তাই না ভাবি? তিথি বলল, হ্যাঁ। আমি জানতে চাইলাম কিসে পড়ে মেয়েটা। সে বলল, ক্লাস 8-এ পড়ে। আপা মেয়েমানুষ এত গায়প্রা কেন? কত বড় বেয়াদব কথা। আম্মা সময়মতো শাসন করলে ও এত বড় কথা জীবনেও বলতে পারত না। সবাই আরেক দফা হাসল। আফতাব শেখ বললেন, মেয়েটা ভালো হলে তোমার উচিত মেয়েটার মা বাবার সাথে কথা বলে বিয়ে টিয়ে ঠিক করে রাখা। তিথি বলল, ওসবের কোনো দরকার নেই। ও আমার মতো কালো না। ওর রং মিষ্টি কুমড়োর মতো। লম্বাসম্বাও আছে। কত মেয়ে পেয়ে যাব তখন। ডোডো অদ্ভুত শব্দ করছে মুখ দিয়ে। আয়েজা মাংস ছিঁড়ে একটুখানি তার গালে পুরে দিল। ডোডো বের করে দিল সাথে সাথে। তিথি বলল, কেক খেয়েছে এখন আর কিছু খাবে না বজ্জাত ছেলে। আজলান বলল, জোর করে খাওয়ানোর দরকার নেই। তোমার কথা শেষ হয়েছে। আমি তাহলে খাওয়া শুরু করতাম। তিথি ঠোঁটের উপর আঙুল রাখল। সবার খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যেতে যেতে রাত 12টার কাছাকাছি। তিথি তখন তার বাবাকে ফোন করল। বাবা ঘুম জড়ানো কণ্ঠে বলল, কিরে মা এত্রাতে ফোন করেছিস? গোলামের ফুত তোকে আবার কিছু বলছে নাকি? তিথির কণ্ঠে কান্না। সে ফোপাতে ফোপাতে বলল, আব্বা বলো হ্যাপি অ্যানিভার্সারি। মফিজ সাহেব বললেন, ওটা আবার কি? ধুর বলো না। হ্যাপি ভার্সারি হয়নি। মেয়েকে বিবাহ বার্ষিকীতে কিভাবে উইশ করবে সেটা না জানলে তুমি বাপ হইছ কেন? রাগ করিস না মা। আমি কি অত কিছু জানি নাকি? মূর্খ মানুষ। দোকানের হিসাব মিলাতে গিয়ে এখন গড়বড় করে ফেলি। তিথি আবারও কেঁদে বলল, বলো গোলামের ফুতের সাথে তুই 1000 বছর বেঁচে থাক। মফিজ সাহেব তাই তাই বললেন। তিথি বলল, এবার আম্মাকে দাও। মালেকা বেগমের হাতে ফোনটা দিলেন মফিজ সাহেব। উনি জানতে চাইলেন, কিরে কাঁদছিস কেন? কি হলো? খুশিতে কাঁদছি। আম্মা বলো হ্যাপি অ্যানিভার্সারি। মালেকা বেগম বললেন, হ্যাপি অ্যানিভার্সারি। তিথি ঝাড়ি মেরে বলল, ধুর তাও হয়নি। আচ্ছা বাদ দাও। বলো আমার জামাতার হায়াত যেন আল্লাহ 1000 বছর বাড়িয়ে দেয়। মালেকা বেগম তাই তাই বললেন। তিথি বলল, এবার তুষারকে দাও। মালেকা বেগম তুষারকে ঘুম থেকে তুলে ফোন দিলেন। সে ফোন কানে চেপে বলল, হ্যাঁ আপা। ডোডো অসুস্থ। কি হয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি বল ভাই। হ্যাপি অ্যানিভার্সারি। এবার বল দুলাভাই যেন অনেক বছর বাঁচে। দুলাভাই যেন অনেক বছর বাঁচে। হয়েছে তোরা পরীক্ষায় পাস। তোদের জন্য গোটা একটা কেক পাঠিয়েছি। এক পিস শুধু আমি আর তোর দুলাভাই খেয়েছি। ওতে রাগ করিস না। সাথে কাচ্চি বিরিয়ানিও আছে। ড্রাইভার কাকা এক্ষুনি গিয়ে পৌঁছবে। রাখি। ওই প্যাকেটটা নিয়ে খেয়ে দে তারপর ঘুমা।
ওই মেয়ে স্বপ্নে এসে তোকে আর জ্বালাবে না। তুষার বলল, আচ্ছা। তিথির কান্না আরো ভারী হল। সে ফোন রেখে দিল। ঘাড় ফিরাতেই দেখল আজলান তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। বলল, এসব কি কথা বলছিলে উনাদের সাথে? তিথি এসে তার বুকে থুতনি ঠেকিয়ে মুখের দিকে চেয়ে বলল, তুমি বেঁচে না থাকলে ঝগড়া করব কার সাথে? ডোডোর বাপ। আজলানের ঠোঁটের কোণায় হাসি ঝুলছে, কিন্তু তা অতটা স্পষ্ট না। তিথি তার গাল টেনে দিয়ে বলল, কিন্তু তুমি তো চাও আমি মরে যাই, যাতে তুমি আরেকটা বিয়ে করতে পারো। আজলান বলল, আর কি? তিথি বলল, তুমি আমাকে কালো বলো, কথায় কথায় মেহবুব বলে জোরে ডাক দাও। তিথি তাকে ছেড়ে দিল। আজলান বিছানায় তার ফোনে হাতে নিয়ে বলল, এসব তোমার খারাপ লাগে? না না, মেহবুব যখন ডাকো না বসো তখন আমার দিলের ধারকান বাইরা যায়। আর ধুর, আর কিছু না। তুমি কথায় কথায় আমায় ধমকাও। আজলান বলল, খারাপ লাগে? ধুর না, তুমি আমায় ধমকাও, আমি তোমাকে ঝাড়ি মারি। ইকুয়াল ইকুয়াল। আজলান বলল, আর তুমি আমাকে সারাক্ষণ ব্রাশ করতে বলো, গোসল করতে বলো, ভালো লাগে না? না বললে খারাপ লাগে গো। আজলান হেঁটে আলমিরার কাছে গেল। কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করতে করতে বলল, আর তুমি আমায় কালো ডাকো কেন? খারাপ লাগে? না তা নয়। ফর্সা বললে ভাবতাম তুমি কানা। আমাকে ভালো করে দেখো না। ভালো করে দেখো বলেই তো কালো বলো। তিথি ভাবুক হয়ে বিছানায় বসল। আজলান বলল, আর আর কিছু না। তুমি ডিভোর্স পেপারটা বের করেছ কেন? এটা তোমাকে দেব। তিথির কণ্ঠে কান্না। তোমার এসব শয়তানি এজন্যই ভালো লাগে না আমার। আজলান বলল, আরে হেটা আগুনে পুড়ব। তিথি খুশি হয়ে গেল। আজলানের কোলে চেপে বসে জড়িয়ে ধরল। অনেকক্ষণ আজলানকে ধরে বসে রইল, তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এত মহান সাজার দরকার নেই। তুমি আমাকে কত ভালোবাসো তা আমি জানি। আজলান পেপারটা খুঁজে নিল। দেশলাই কাঠি মেরে আগুন লাগিয়ে দিল। পেপারটা পুড়ে ছাই হয়ে গেল। তিথিকে বলল, মেহবুব, এবার কাছে এসো। তিথি এসে তাকে জড়িয়ে ধরল। বলল, ডোডোটা এখন চলে আসবে। ব্যাটা এক্কেবারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে বড় জ্বালায়। আজলান রাগী কণ্ঠে জানতে চাইল, কি বলছো? তিথি তার দিকে মুখ করে তাকিয়ে ফিসফিস করে বলল, প্লুরাল নাম্বার হওয়া জরুরি অফিসার। আজলান তাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসল। বলল, ডোডো এখনো ছোট। তুমি এসব ভাবলে কি করে? তিথি তার পাশে গিয়ে বসে বলল, ধুর গাধা, ভাবতে কি পয়সা লাগে? ভাবার জগতে আমি এখন 10 বাচ্চার মা। আজলান বলল, তুমি জানো এখনকার সময় কত খারাপ? ডাক্তাররা বলেন একটা বাচ্চা নেয়ার 3-4 বছর পর আরেকটা নিতে। তিথি বলল, ডাক্তার বেটাদের বলতে ইচ্ছে করে তাই বলে। ডোডোর একটা বোন তো লাগবেই। আজলান বলল, বাজে কথা বলো না। বললে ঘর থেকে বের করে দেবে। হ্যাঁ দেব। দাও তো দেখি। আজলান তার হাত টেনে ঘর থেকে বের করে দিল। তারপর দরজা বন্ধ করে দিয়ে পায়চারি করতে করতে বলল, এটুকু বয়সে নাকি 2 বাচ্চার মা হবে? একটাকে সামলাতে গিয়ে অবস্থা কাহিল। এই মেয়ে মাথা খারাপ করে দেবে আমার। সে দরজা খুলে দিল। তিথি দাঁড়িয়েই ছিল। দরজা খুলে আজলান তাকে ভেতরে টেনে এনে বলল, আরও 2 বছর পর। তিথি বলল, ততদিন ডোডোর আরেকটা ভাই আসার সময় হয়ে যাবে। আজলান বললে, নেভার। আমি তোমার ফাঁদে পা দেব না। তিথি বলল, আচ্ছা ওসব দেখা যাবে পরে। আমাকে কেমন লাগছে বললে না আজকে? আজলান বলল, তুমি কালো হলেও সুন্দর, ওটা খালি চোখে দেখা যায় না। তুমি কিভাবে দেখো? আমার চোখ ম্যাগনিফাইং গ্লাস। তিথি দৌড়ে এল তার কাছে। গলা জড়িয়ে ধরে তার চোখের দিকে তাকিয়ে বলল, বলো তো আমার চোখে কি লেখা আছে? তুমি ডোডোর আব্বাকে ভালো টালো বাসো এমন কিছু?
তিথি তার গালে জোরসে একটা চুমু খেয়ে তাকে আয়নার সামনে টেনে নিয়ে গিয়ে বলল, বলো তো আয়নার ভেতরে যাকে দেখা যাচ্ছে তার চোখে কি লেখা আছে? আজলান বলল, চা লোভেস চা ওয়ামান ও ইস চা মোচার অফ হিস চিল। তিথি হা হা করে হেসে বলল, কমপ্লেক্স সেন্টেন্স। বুঝি বুঝি। তুমি বলেছ ওয়া এমন বাঁচাই কি মা সে মোয়াবিবা কারটাহাই। তিথি বলল, কিন্তু বিশ্বাস করি না। খাঁটি বাংলায় বলো। মেহবুব আমি তোমাকে ভালোবাসি। আজলান ভয়ানক রেগে গিয়ে দরজা বন্ধ করে। ঘরের লাইট নিভিয়ে শুয়ে পড়ল কাত হয়ে। তিথি বলল, হায় হায় বেটা দেখি গোস্সা করে বসে আছে। সে অন্ধকারে হাতড়ে হাতড়ে ডিমলাইট জ্বালিয়ে দিল। তার পছন্দের গোলাপি আলো। তিথির কান্না পেল। তার কান্না যখন তখন চলে আসে। বেহায়া। সে আজলানের পাশে বসে কাঁদতে লাগল। বলল, ভালোবাসে এটা বলতে গিয়ে সে একলাফে বিতৃষ হয়ে গেল। কচু ভালোবাসে। আজলান উঠে বসল। বিরক্ত হয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি এটা ইংরেজিতে বলা যে, বাংলায় বলাও সেই। তিথি বলল, না তারপরও বাংলায় বলো। আজলান তাকে নিজের কাছে টেনে নিল। তিথি বলল, হায় হায় তোমাকে সাদা পাঞ্জাবিতে এত কিউট লাগে তা তো আগে জানতাম না আফিসার। আজলান বলল, এবার ঘুমাবে। তিথি বলল, বাংলায় বলো। আজলান মহাবিরক্ত হয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি এটা না বললেও ভালোবাসা হয় মেহবুব। তিথি বলল, তাও বলো। আজলান বলল, আমি তোমাকে ভালোবাসি এটা না বললে কি আমি তোমাকে ভালোবাসি না? না। আজলান এবার তাকে দূরে সরিয়ে দিয়ে কর্কশস্বরে বলে উঠল, তিনবার বলেছি। তারপরও মাথায় ঢোকে না। এক্ষুনি ঘর থেকে বের হও। তিথি অশ্রুসজল চোখে চেয়ে রইল তার দিকে। তার মায়া মায়া চোখ দুটো আজলানের জীবনে সবচাইতে জঘন্যরকম দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে আজকাল। সে তিথিকে বুকে টেনে নিয়ে বলল, মেহবুব। তিথি কেঁদে জবাব দিল, হু। তুমি কি এই ডাকে হাজারবার ভালোবাসি শব্দটা খুঁজে পাও না? সমাপ্ত। গল্প এই ভালো এই খারাপ। অন্তিম পর্ব। লেখনীতে প্রিমা ফার্নাজ।